গুড ইভিনিং ইনভেস্টর, ওয়েলকাম টু দ্য ফান্ডস হেল্পলাইন চ্যানেল। আজকে আপনাদের জন্য একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা বেসিক্যালি হচ্ছে কীভাবে আপনার একটা সাকসেসফুল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন, কিভাবে একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করা যায়। আমরা জানি ডিফারেন্ট পার্সন ডিফারেন্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ফলো করেন। কেউ গ্রোথ ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি ফলো করেন, তারা বেসিক্যালি গ্রোথ ওরিয়েন্টেড স্টকে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন। যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে মিউচুয়াল ফান্ডস কোম্পানি গ্রোথ ওরিয়েন্টেড স্টকস বা গ্রোথ স্ট্র্যাটেজিতে বিলিভ করে এবং সেই ধরনের পোর্টফোলিও তৈরি করে, আমরা সেইটাকে অনেক সময় ফলো করি। বা আমরা অনেক সময় কন্ট্রা কল বা ভ্যালু ওরিয়েন্টেড যে স্ট্র্যাটেজি আছে, যে সমস্ত মিউচুয়াল ফান্ড হাউস যে ভ্যালু ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি ফলো করে, আমরা সেই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি। বা স্টকের ক্ষেত্রে আমরা যে স্টকগুলো হাই গ্রোথ স্টক আছে, হতে পারে তাদের ভ্যালুয়েশান বেশি আছে, সেই ধরনের স্টকে ইনভেস্টমেন্ট করি। বা আমরা অনেক সময় যারা ভ্যালু বেস স্ট্র্যাটেজি ফলো করি, যেগুলো ডিস্ট্রেস ভ্যালুয়েশান আছে, কম্পারেটিভলি চিপ আছে, তো পোটেনশিয়ালিটি আছে সেগুলো ফিউচারে সেই ভ্যালুটা ইনক্রিজ করার কোম্পানির, এবং সেটা একটা ডিসেন্ট ভ্যালুয়েশানে আসার, চিপ ভ্যালুয়েশান থেকে। তো আমরা সেই ধরনের স্ট্র্যাটেজি ফলো করি, তো এটাকে বলে ভ্যালু ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি। আর যদি আমি গ্রোথের ওপরে ফোকাস করি, হাই পি মাল্টিপল স্টকে ইনভেস্ট করি, যাদের গ্রোথ বেশি আছে, যারা ডিভিডেন্ড কম দেয়, যারা যে ক্যাশ ফ্লোটা হচ্ছে সেটা রিইনভেস্টমেন্ট করে কোম্পানি গ্রোথটাকে বাড়ায়, সেই ধরনের স্টকে আমরা যখন ইনভেস্টমেন্ট করি, সেটা গ্রোথ ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি হয়ে যায়। তো এছাড়া অনেকে আবার অনেক মিউচুয়াল ফান্ডও আছে, যেগুলো আবার আপনার গ্রোথ আর ভ্যালু এই দুটোর কম্বাইন স্ট্র্যাটেজি ফলো করে। তো সেখানে কিছুটা গ্রোথ ওরিয়েন্টেড স্টকে রাখা হয়, কিছুটা ভ্যালু ওরিয়েন্টেড স্টকে রাখা হয়, তো সেই ধরনের স্ট্র্যাটেজি ফলো করে। আবার কোনো কোনো ফান্ড, আমরা যদি কোনো অনেক সময় যারা ইন্ডিভিজুয়াল স্টকেও ইনভেস্ট করছি, সেখানেও আমরা এরকম গ্রোথ আর ভ্যালু কম্বিনেশনের স্ট্র্যাটেজি ইনভেস্টমেন্ট করি। তো বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে। অনেকে সাইক্লিক্যাল স্টকে ইনভেস্টমেন্ট করতে পছন্দ করে, সাইক্লিক্যাল স্ট্র্যাটেজি ফলো করে। তো বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে। তো আমাদের তো আজকে আমি একটা স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব, দ্যাট কুড বি ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি বলতে পারেন, বা একটা খুব ভালো স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট। যদি আপনি এটাকে ফলো করেন, আপনার পোর্টফোলিও রিটার্নটা বেটার হতে পারে। তো সেই ধরনের একটা স্ট্র্যাটেজি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত এই স্ট্র্যাটেজিটার দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে আপনার একটা কোর পোর্টফোলিও, মানে আপনি যে নাম্বার অফ স্টকে ইনভেস্ট করবেন বা নাম্বার অফ যে ফান্ডসগুলোতে ইনভেস্টমেন্ট করবেন, একটা আপনার কোর পোর্টফোলিও থাকবে। যদি আমি স্টকের ক্ষেত্রে বলি, আমি পার্টিকুলার সেট অফ স্টক যদি আমি ইনভেস্ট করি, সেখানে আমি কন্টিনিউয়াস বেসিসে লং টার্ম হোল্ডে 10 to 15 ইয়ার্সের জন্য যে পোর্টফোলিওটা বিল্ড করছি, সেটা হচ্ছে আমার কোর পোর্টফোলিও। সেকেন্ড অপশান আমার যেটা থাকছে কোর পোর্টফোলিওর সঙ্গে, এটা আমার পোর্টফোলিওর মেজরিটি পার্ট, আমার এই পোর্টফোলিওর মেজরিটি পার্টে আমি এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমি 50 to 60 70% ওর পোর্টফোলিও স্টকের ওপরে ইনভেস্টমেন্ট করলাম। এবং এছাড়া কিছুটা আমি স্যাটেলাইট পোর্টফোলিও একটা তৈরি করলাম, যেখানে আমি কিছু সাইক্লিক্যাল সেক্টর, যে সমস্ত অপরচুনিস্টিক বেট আছে, তো সেই জায়গাতে কিছু টাকা আমি ইনভেস্টমেন্ট করতে পারি সাইক্লিক্যাল সেক্টরে, ডিফারেন্ট থিমসের ওপরে। সেখানে আমি ইনভেস্টমেন্ট করে একটা স্যাটেলাইট পোর্টফোলিও তৈরি করতে পারি। স্যাটেলাইট পোর্টফোলিওকে আমরা দুটো ভাগে আমরা জেনারেলি ভাগ করে নিতে পারি। একটা আমি যেটা বললাম যে আমি একটা অপরচুনিস্টিক বেট বা আমি সাইক্লিক্যাল স্টকে বা কোনো পার্টিকুলার থিমেটিক কনসেপ্টে ইনভেস্ট করলাম। সেকেন্ড আর একটা পার্ট আমি করতে পারি, সেটা হচ্ছে যে আমি এটাকে কোনো যে ইনভেস্টমেন্টটা আছে, সেটাকে আমি কিছুটা স্পেশাল সিচুয়েশনের মধ্যে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। এই স্পেশাল সিচুয়েশনটা কি, এই ব্যাপারে আমি ডিটেলসে পরে আসছি। বাট এটাও এক ধরনের অপরচুনিস্টিক বেট, যেখানে আমি খুব শর্ট পিরিয়ড অফ টাইমের ওপরে, তো কোম্পানির ডিফারেন্ট অ্যানাউন্সমেন্ট বা কোম্পানির যে কোনো পার্টিকুলার রিস্ট্রাকচারিং, একটা আনইউজুয়াল পজিশন, যেখান থেকে আমি একটা বেনিফিট নিতে পারি, সেটা খুব শর্ট পিরিয়ডে হতে পারে। এটা 3 to 6 months বা 2 ইয়ার্সের মধ্যে এই ধরনের বেটটা প্লে করতে পারে, এবং এটা ভালো রিটার্ন জেনারেট হতে পারে। তো আমি টোটাল পোর্টফোলিওটাকে দুটো ভাগের মধ্যে মেন ভাগ করছি। কোর পোর্টফোলিও আমার, যেখানে 50 to 70% আমার অ্যালোকেশন থাকছে। সেকেন্ড হচ্ছে আমার স্যাটেলাইট পোর্টফোলিওর মধ্যে দুটো ভাগ। একটা হচ্ছে আমার
যেটা যেটা আমার সাইক্লিক্যাল বেট থাকছে বা কোনো একটা পার্টিকুলার সেক্টর বা পার্টিকুলার থিমেটিক বেটে আমি ইনভেস্টমেন্ট করছি। সেকেন্ড পার্টটা স্পেশাল সিচুয়েশন ইনভেস্টিং এর উপরে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। সো আমার স্যাটেলাইট পোর্টফোলিওটা আমার পোর্টফোলিওর 20-40% আমার অ্যালোকেশন হতে পারে। তো এবার আমি আসবো, এইভাবে আমি একটা পোর্টফোলিও তৈরি করতে পারি। এবার আমি আসবো যে আমি যখন কোনো পোর্টফোলিও, যে কোর পোর্টফোলিওটা বললাম, সেটা আমি কী ধরনের স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করব, সেখানে আমাকে স্টক সিলেকশন বা মিউচুয়াল ফান্ড সিলেকশনের ক্ষেত্রে আমাকে কী কী জিনিস দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আমি স্টকের কথা যদি বলি, তো স্টকে আমাকে দেখতে হবে, আমাকে যে সমস্ত সেক্টরগুলো, আমি যখন কোনো কোর পোর্টফোলিওর কথা বলছি, সেখানে আমাকে দেখতে হবে যে স্ট্রাকচারাল গ্রোথ, যে স্টকগুলোতে আমি ইনভেস্ট করছি সেগুলোর মধ্যে একটা স্ট্রাকচারাল গ্রোথ আছে কি না, স্টকগুলো একটা মেগা ট্রেন্ডের মধ্যে আছে কি না, যে স্টকগুলো আমার একটা কনসিস্টেন্ট কম্পাউন্ডিং, সেই স্টকগুলোতে আমি যদি টাকাটা করি সেটা হবে কি না, আই নিড টু চেক দ্যাট। তো ফার্স্ট অফ অল আমি একটা পার্টিকুলার যে সেক্টর, আমি টপ ডাউন অ্যাপ্রোচ এখানে অ্যাপ্লাই করতে পারি। সো টপ ডাউন অ্যাপ্রোচের ক্ষেত্রে আমি কি দেখব, প্রথমে আমি দেখব কোন সেক্টরটা সবথেকে, যেখানে আমি কনসিস্টেন্ট গ্রোথ পেতে পারবো ফর লং টার্ম। ঠিক আছে, তো সেই সেক্টরের মধ্যে আজকে যদি আমি কয়েকটা সেক্টরের কথা এখানে বলি, একটা আপনার মানে ডিজিটাল বা আইটি সেক্টর, সেকেন্ড ইজ এ কনজামশন সেক্টর, থার্ড আপনি বলতে পারেন যে সাম এক্সটেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সিয়ালসে কিছু কিছু কোম্পানিজ রয়েছে যারা স্ট্রাকচারাল গ্রোথ স্টোরি এবং এদের লং টার্ম গ্রোথ স্টোরি খুব ভালো। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি আজকের ডেটে থাকি যদি দেখি সিভি একটা, মানে আমার যেটা ইলেকট্রনিক ভেহিকলস, সেটা একটা বড় নেক্সট 10-15 ইয়ার্স একটা স্টোরি হতে পারে। তো এরকম 4-5টা বেসিক আইডিয়াস কথা যেটা আমি বলছি, তো এখানে আমি এই সেক্টরগুলো যদি দেখি, এগুলোতে স্ট্রাকচারাল গ্রোথ স্টোরি, কিছু সেক্টরে কনসিস্টেন্স আছে, কিছু সেক্টরে আমার ফিউচারে কনসিস্টেন্সিটা থাকতে পারে। তো এটাকে আমি ডিসাইড করে নিয়ে আমি এই ধরনের সেক্টরের মধ্যে, যেখানে আমার অ্যাভারেজ 12-15% আমার কম্পাউন্ডিং হতে পারে ওভার দ্য পিরিয়ড অফ নেক্সট 10-15 ইয়ার্স, তো সেখানে আমি ইনভেস্টমেন্ট করতে পারি। এখানে কোম্পানি স্পেসিফিক যদি আমি যাই, কোম্পানি স্পেসিফিক্সে গিয়ে আমাকে দেখতে হবে যে আমার যে কোম্পানিটাতে আমি ইনভেস্টমেন্ট করছি সেটা সেক্টর লিডার্স আছে কি না, তার যদি সেক্টরটা ভালো নাও গ্রো করে, এই কোম্পানিটা কি সেক্টরের থেকে বেটার রেটে গ্রো করবে, এটা আমাকে দেখতে হবে। কোম্পানিতে যে ইনভেস্টমেন্ট করছি তার লাস্ট 10 ইয়ার্সের সেলস গ্রোথ কী আছে এবং এক্সপেক্টেড গ্রোথ কী আছে, লাস্ট 10 ইয়ার্সে কনসিস্টেন্ট সেলস গ্রোথ হয়েছে কি না, আমাকে দেখতে হবে। জেনারেলি যদি 10% সেলস গ্রোথ আমাকে দেখতে হবে। ROCE, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, আমাদের দেখতে হবে কত আছে, কনসিস্টেন্স আছে কি না লাস্ট 10 ইয়ার্সে, ইটস মোর দ্যান 15% আছে কি না রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, সেটা আমাকে দেখতে হবে। কোম্পানির কী মোট আছে, তো কোম্পানি যে বিজনেসটা করছে আজকের ডেটে, যে মোটের জন্য কোম্পানি, মানে মোট মানে অ্যাডিশনাল যে কোম্পানির কাছে বেনিফিট বা প্রাইসিং পাওয়ার, এই যে বিষয়গুলো রয়েছে, তো সেটা কোম্পানি কি ইন্ডাস্ট্রিতে কোম্পানির আছে কি না, তো যাতে কোম্পানি যদি কোনো খুব চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে কোম্পানি এই কারেন্ট গ্রোথ রেটটা সাস্টেন করতে পারবে কি না এবং সেই রেটে মানে কনসিস্টেন্টলি গ্রো করতে পারবে কি না, এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। তো এইখানে দেখে আমাকে ইনভেস্টমেন্টটা করতে হবে। লাইকওয়াইজ আমি যদি মিউচুয়াল ফান্ডসের বলি, মিউচুয়াল ফান্ডসের মধ্যে আমাকে দেখতে হবে যে কোন ধরনের ফান্ডসগুলো এই ধরনের কনসিস্টেন্ট গ্রোথ স্টোরি, ফিলোসফি কী আছে, ফান্ড ম্যানেজারের ফিলোসফি কী আছে, ফান্ড ম্যানেজার সেই হিসাবে ইনভেস্টমেন্ট করছে কি না, পাস্ট ট্র্যাক রেকর্ড কী আছে, ফান্ড ম্যানেজার যে সেট অফ স্টকে ইনভেস্টমেন্ট করছে সেখানে ফান্ড ম্যানেজার যে স্টক সিলেকশন কি যখন করছে, তো ওভারঅল ফান্ডের প্রসেসটা আমাকে দেখতে হবে, কী প্রসেসে ফান্ড ম্যানেজার স্টক সিলেকশন করছে। তো এখানে যেহেতু আমাকে ইন্ডিভিজুয়াল আমার স্টক সিলেকশন করার ক্ষমতা নেই, তো আমাকে ফান্ড ম্যানেজারের উপর ডিপেন্ড করতে হবে। তখন তার ইনভেস্টমেন্ট প্রসেসটা ভেরি ভেরি ভাইটাল হয়ে যাচ্ছে আমার জন্যে, যে কী ইনভেস্টমেন্ট প্রসেস ফলো করছে ফান্ড ম্যানেজার এবং কীভাবে ফান্ড ম্যানেজার আলফাটা জেনারেট করবে এবং কনসিস্টেন্ট আমাকে নেক্সট 10 থেকে 15 বছরের জন্য গ্রোথ দিতে পারবে। ফান্ড ম্যানেজারের পাস্ট ট্র্যাক রেকর্ড কী আছে, ফান্ডটা কী ধরনের স্ট্র্যাটেজি নিয়ে আলফা জেনারেট করে এবং সেই স্ট্র্যাটেজিটা লং টার্মে, এই স্ট্র্যাটেজিটা কী কনসিস্টেন্সি থাকবে, সেই ফান্ড সাইজটা কি ঠিক আছে আমার আজকে কারেন্ট সিচুয়েশানে ইনভেস্টমেন্ট করার জন্যে। তো এই বিষয়গুলো আমাকে প্রথমে দেখে নিতে হবে।
তবেই আমি একটা দেখে নিয়ে আমাকে ইনভেস্টমেন্টগুলো করতে হবে। আর নেক্সট যেটা আমার এই পার্ট অফ কোর পোর্টফোলিও সালে আমাকে দেখতে হবে স্যাটেলাইট পোর্টফোলিও। তো স্যাটেলাইট পোর্টফোলিওতে আমি যেটা বললাম যে আমাকে দেখতে হবে কোন ধরনের সেক্টরগুলো বা কোন থিমসগুলো এখন প্লে আউট করতে পারে। যেমন সাইক্লিক্যাল প্রচুর সেক্টর আছে, লাইক আমার অটো যে কোনো সাইক্লিক্যাল সেক্টর লাইক সুগার, সাম এক্সটেন্ট ব্যাঙ্কিং কিছুটা, এছাড়াও মেটালস আছে, মাইনিংস আছে, এনার্জি আছে, রিয়েল এস্টেট আছে, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্যাপিটাল গুডস আছে। এই ধরনের সেক্টরগুলো হচ্ছে বেসিক্যালি সাইক্লিক্যাল সেক্টর। এই ধরনের সেক্টরগুলোকে আমরা যখন দেখি, যখন এই ধরনের সেক্টরগুলো পারফর্ম করে লাইক মেটাল, ক্যাপিটাল গুডস, এগুলো 4 to 5 ইয়ার্স দেয়ার ইজ এ বিগ রান হতে পারে সেক্টরে। আমরা যদি দেখি ক্যাপিটাল গুডসের ক্ষেত্রে আমরা বলতে পারি 2003 থেকে 2007 ওয়াজ এ বিগ সাইকেল। এবং এখানে আমরা যদি দেখি লট অফ ক্যাপিটাল গুডস কোম্পানি যেগুলো আছে সেগুলো 4 to 5 টাইমস এদের অ্যাজ পার স্টক প্রাইস অনুযায়ী এদের গ্রোথ হয়ে গেছিলো। তো এই এবং আমাকে বুঝতে হবে যে এই ক্যাপিটাল গুড সেক্টরটা কখন গ্রো করতে পারে, কারেন্ট মার্কেটে ডিমান্ড কী আছে, ক্যাপাসিটি ইউটিলাইজেশন অফ ইন্ডাস্ট্রির কী আছে, গভর্নমেন্টের ফোকাস কী আছে। তো আজকের ডেটে যদি দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে ক্যাপিটাল ইন্টারেস্ট রেট খুব লো আছে, এটা ক্যাপিটাল গুডস বা ক্যাপিটাল সাইকেল স্টার্ট হওয়ার একটা আইডিয়াল পজিশন। আজকের ডেটে ব্যাংকের এনপিএ কম আছে এবং মোস্ট অফ দ্য এনপিএ যেগুলো আছে সেগুলো মার্কেটে অলরেডি ফ্যাক্টরিং হয়ে গেছে। কোম্পানিগুলো এনপিএ রিডিউসড করে নিয়েছে। 2018 থেকে যে প্রেশার ছিল ব্যাংকের ওপরে এনপিএর জন্য, সেটা অলমোস্ট অফ দ্য এনপিএ ইজ ডিসকাউন্টেড ইন দ্য প্রাইস অফ দ্য ব্যাংক। সো এগুলো হয়ে গেছে। তো এই ব্যাংকও আজকে যদি ক্যাপেক্স, যদি ডিফারেন্ট ইন্ডাস্ট্রি ক্যাপেক্স করে সেখানে ব্যাংকসও পার্টিসিপেট করতে পারবে, ব্যাংকসও ভালো প্রচুর টাকা লেন্ডিং করতে পারবে, কারণ ব্যাংকের ব্যালেন্স শিট অনেক স্ট্রং আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের গভর্নমেন্ট আজকে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং এবং ক্যাপেক্সের ওপর বিশাল জোর দিচ্ছে। গভর্নমেন্ট ইটসেলফ বিগ ক্যাপেক্স কমিট করছে নিজের দিক থেকে, ইনক্রিমেন্টাল ক্যাপেক্স করছে এবং ডিফারেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে লাইক আমাদের এথেনল যেটা আছে সেটা মানে বিভিন্ন সুগার কোম্পানি যাতে বেনিফিট পায়, তারা নতুন পলিসি নিয়ে আসছে, পিএলআই স্কিম নিয়ে আসছে ফর ডিফারেন্ট সেক্টরসের জন্যে। আমাদের যে টেক্সটাইল সেক্টরটা আছে সেটাকে বিগ ওয়েতে টেক্সটাইল বুম করার জন্য কোম্পানি গভর্নমেন্ট বিভিন্ন পিএলআই স্কিম নিয়ে আসছে, যাতে এই সেক্টরটাকে অনেক বড়োভাবে এস্টাবলিশমেন্ট করা যায়। এছাড়া আমাদের ডিফেন্সে ডিফেন্স সেক্টরে গভর্নমেন্ট হিউজ ইনভেস্টমেন্ট করছে এবং চাইছে মেক ইন ইন্ডিয়া। গভর্নমেন্ট চাইছে ডিফারেন্ট ইনভেস্টমেন্ট স্কিম, নতুন নতুন স্কিম নিয়ে এসে ইন্ডাস্ট্রিকে এনকারেজ করার জন্য, যে ক্যাপেক্স করার জন্য এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াকে যে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে তৈরি করার জন্য গভর্নমেন্ট একটা ট্রাই করছে। তো সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে এবং ডিফারেন্ট আমরা জায়গা থেকে যদি দেখি লট অফ ক্যাপিটাল গুডস কোম্পানির যদি আমরা ব্যালেন্স শিট এবং অর্ডার ফ্লোগুলো দেখি, যে হিউজ অর্ডার ফ্লো ক্যাপিটাল গুডস কোম্পানিগুলো পাচ্ছে এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে অনেক কোম্পানিতে যেখানে ক্যাপাসিটি ইউটিলাইজেশান 60 to 70% ওপরে চলে গেছে এবং সেক্ষেত্রে নিউ ক্যাপেক্স খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে আজকে আইডিয়াল স্টোরি আছে, মানে সিচুয়েশান যেটা রয়েছে ক্যাপিটাল গুড সেক্টর, সাম অফ দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর, এই সেক্টরগুলো হিউজ রেটে গ্রোথ করার একটা অপরচুনিটি তৈরি হচ্ছে। তো এই ধরনের থিমসে যদি আমি আজকে ইনভেস্টমেন্ট করতে পারি বা আজ যে মানে ইন এ ডিফারেন্ট টাইম পিরিয়ড যে ধরনের থিমগুলো আসছে সেই থিমগুলোকে আমরা যদি ক্যাপচার করতে পারি, সেটা নেক্সট 2 to 3 ইয়ার্স একটা ভালো প্লে করে। আজকে যদি আপনি পাস্ট দেখেন যে আইটি এটা আমাদের যে লং স্ট্রাকচারাল স্টোরি হিসাবে চলছে। এছাড়া কিন্তু আমাদের যেমন ফার্মা সেক্টর, আমাদের করোনা যখন ইম্প্যাক্টেড আসার কিছুদিন আগে থেকে আমাদের যদি আমি লাস্ট 2 বছরে আলোচনা করি, ফার্মা কিন্তু এটা খুব ভালো আউট পারফর্মিং রিটার্ন দিয়ে গেছে ফার্মা সেক্টর। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি যদি দেখি যে আজকে
মেটাল সেক্টর যেগুলো আছে, মেটাল সেক্টর লাইক স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, এই ধরনের যে সেক্টর, এই যে সেক্টরটা আছে, এটা কিন্তু লাস্ট 1.5 ইয়ারের মধ্যে একটা হিউজ রিটার্ন দিয়ে গেছে। বিকজ এই সেক্টরগুলো কী হচ্ছে, সাইক্লিক্যাল সেক্টর, এবং এই সেক্টরগুলো যখন চলে দে গিভ এন্টায়ার, তারা একটা সাইকেলসে যখন চলে 3 to 4 ইয়ার্সের মধ্যে স্টকগুলো জেনারেলি ট্রিপল বা 2 থেকে 3 গুণ জেনারেলি বেড়ে যায় মিনিমাম, বলছি আমি আপনাকে। তো এই এফেক্টটার ফলে কি হয় না, আমরা এই ধরনের সাইক্লিক্যাল স্টোরিতে যদি ঠিক টাইমে যদি আমরা ইনভেস্টমেন্ট করতে পারি, সেখানে একটা হিউজ বেনিফিট আমরা পেতে পারি। তো এইটা ইম্পর্ট্যান্ট, আমাদের পোর্টফোলিওতে একটা বিগ রোল প্লে করার দরকার আছে স্ট্রাকচার এই ধরনের সাইক্লিক্যাল সেক্টরে আমাদের। যেটা আমরা বলছিলাম যে যদি আমরা একটা সেক্টরাল অ্যালোকেশন এইভাবে বেট আমরা নিতে পারি। তো এছাড়া আরেকটা থিম আমাদের যেটা স্যাটেলাইট পোর্টফোলিওতে ইম্পর্টেন্ট, সেটা আমি বলছিলাম স্পেশাল সিচুয়েশান ইনভেস্টিং। তো স্পেশাল সিচুয়েশান ইনভেস্টিং বলতে কি বোঝায়, এই ব্যাপারটা আপনাদের একটুখানি সংক্ষেপে বলি যে হোয়াট ইজ স্পেশাল সিচুয়েশান। তো স্পেশাল সিচুয়েশান বেসিক্যালি একটা নিউ থিম, যেটা হয়তো মার্কেটে অনেক দিন ধরেই চলছে, বাট এটার ওপর ফোকাস সেভাবে হয়নি। আজকে আপনি দেখবেন দেয়ার আর 2-3 কোম্পানিজ আছে যারা স্পেশাল সিচুয়েশান ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ওপরে মিউচুয়াল ফান্ডসও নিয়ে এসছে। তো এই ধরনের ফান্ডস কিছু কিছু আজকের ডেটে ডিফারেন্ট কোম্পানিতে যে ডিফারেন্ট আপনারা দেখবেন ডেইলি বেসিসে তারা বিভিন্ন জিনিস অ্যানাউন্সমেন্ট করে, মানে তাদের কোম্পানিতে কী ডেভেলপমেন্ট হচ্ছে, কোম্পানি কোনো ক্যাপেক্স করছে কিনা, কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করছে কিনা, কোনো স্প্লিট করছে কিনা, কোম্পানিতে কোনো মার্জার্স অ্যাকুইজিশনের কোনো কোম্পানির প্ল্যান আছে কিনা, কোনো স্পিন অফস হচ্ছে কিনা, বা কোম্পানি কোনো স্টেক সেল করছে কিনা, বা কোম্পানি কিছু বাইব্যাক করছে কিনা, রাইট ইস্যু করছে কিনা, বা বোনাস ইস্যু করছে কিনা। তো এই ধরনের যে ডেলি নিউজগুলো কোম্পানি থেকে ফ্লো করে, এবং এর ফলে একটা কোম্পানিতে ইনভেস্টমেন্টের ফলে একটা কোম্পানির একটা ভ্যালু আনলকের ব্যাপার থাকে। যদি আমি স্পিন অফসের ক্ষেত্রে দেখি, বা অনেক সময় মার্জার বা অ্যামালগামেশনের ফলে বা ডিমার্জারের ফলে কোম্পানির যে আছে সেখান থেকে ভ্যালু আনলকিং হয় বেসিক্যালি। মানে আমি একটা কোম্পানিকে যদি দুটো তিনটে ভাগে করি, দুটো ডিভিশনে যদি ভাগ করছি, তখন সেই এক্সপেক্টেড যে ওই কোম্পানিটা যখন একটা এন্টিটি থাকে, সেখানে আমরা তাকে হোল্ডিং কোম্পানির মতো হিসেবে ট্রিট করি, সেখানে ডিসকাউন্টিং থাকে। যখনই ওটা দুটো তিনটে কোম্পানির মধ্যে স্প্লিট হয়ে যায়, সেখানে ক্যাপিটাল এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যায়, ডিফারেন্ট ম্যানেজমেন্টস হয়ে যায়। তো তার ফলে কিন্তু কোম্পানিতে যখনই স্টক প্রাইসে সেটা রিফ্লেক্ট করে, সেখানে কোম্পানি দেখা যায় যে একটা কোম্পানি তিনটে ডিভিশনের যা ভ্যালুয়েশন ছিল, যখন যেটা একটা কোম্পানি ছিল তার যে ভ্যালুয়েশন ছিল, তিনটে যখন ডিফারেন্ট আলাদা কোম্পানি হয়ে গেল, তার ভ্যালুয়েশন কিন্তু মার্কেট থেকে অনেক বেশি ভ্যালুয়েশন দেয়। তো এটা ভ্যালু আনলকিং হয় এই ধরনের ডিমার্জারের ফলে, স্পিন অফসের ফলে হতে পারে। এছাড়া কিছু কিছু স্পেশাল সিচুয়েশানে কোম্পানি যেমন বোনাস ইস্যু বা রাইটস ইস্যু করে বা স্টক স্প্লিটস করে, এখানেও ডিফারেন্ট কাইন্ড অফ অপরচুনিস্টিক সিচুয়েশান তৈরি হয়। তো সেইগুলোর ফলে কিন্তু কোম্পানিতে ভ্যালু আনলকিং হয়, এবং কোম্পানি স্টকে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে খুব শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু সেখান থেকে বেনিফিট আমরা পেতে পারি। তো এই ধরনের সিচুয়েশানগুলো যদি আমরা ট্র্যাক করি ডেলি বেসিসে, বা আমরা এই ধরনের কোনো ফান্ডসে যদি কোনো ফান্ডস দেখতে পাই রয়েছে তা এই ধরনের কাজ করছে, তো এইখানে যদি আমি ইনভেস্টমেন্ট করতে পারি, সেখান থেকে আমার কিন্তু চান্সেস অফ রিটার্ন যেটা পাওয়ার, সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক হাই হয়। এবং এই যে রিটার্নগুলো জেনারেট হয় ইরেসপেক্টিভ অফ মার্কেট সিচুয়েশান, ইভেন মানে ওভারঅল আমাদের মার্কেট যদি খারাপও থাকে, এই ধরনের অপরচুনিস্টিক জায়গাতে কিন্তু রিটার্নটা পাওয়া যায়। তো এটা একটা খুব ভালো জায়গা ইনভেস্টমেন্ট করার জন্য। তো বেসিক্যালি আমরা যেটা আজকে ডিসকাশন মেনলি করলাম, যে একটা পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে আমরা যদি আমি সেটাকে সামারাইজ করছি, তো এই তিনটে ফ্যাক্টরস তিনটে এরিয়াতে আমার পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করা যেতে পারে। একটা আমার যেটা কনসেন্ট্রেটেড বেট থাকবে কোর পোর্টফোলিও, সেকেন্ড আমার একটা সাইক্লিক্যাল সেক্টরে স্যাটেলাইটস আমাকে যে ইনভেস্টমেন্টটা হবে, স্যাটেলাইট সেক্টরে আমার একটা সাইক্লিক্যাল বেট থাকবে, সেকেন্ড হচ্ছে আমরা স্পেশাল সিচুয়েশন এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারি। তো এইভাবে যদি আমরা পোর্টফোলিওটাকে তৈরি করতে পারি, এবং ডিপেন্ড করছে যে আমরা কোর পোর্টফোলিওর যদি মেজর অ্যালোকেশন রেখে সাইক্লিক্যাল এবং আমরা স্পেশাল সিচুয়েশানে যদি আমরা
কিছুটা পার্সেন্টেজ, লাইক আমার পোর্টফোলিওতে আমি 60% রাখি, এখানে যদি 20% মতো অ্যালোকেশন দিই, তাহলে কিন্তু ওভারঅল আমার রিটার্নটা একটা ব্যালেন্স, খুব ভালো রিটার্ন আসতে পারে। এবং অবশ্যই সেটা ওভারঅল মার্কেটের থেকে বেটার হওয়ার প্রবাবিলিটি অফ চান্সেস অনেক বেশি থাকে। তো এই ব্যাপারটাই সম্পর্কে আজকে ডিসকাশন করার ছিল। তো আশা করি এটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা আগামী দিনে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে একটা পোর্টফোলিও ডেভেলপমেন্ট করার চিন্তা করবেন। তো খুবই ধন্যবাদ। আজকে আশা করি আপনারা এই সময়টা দিলেন, আমার এটা শুনলেন এই জন্যে। এবং যদি আপনাদের এটা ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে এটা শেয়ার করবেন। এবং যদি আমাদের ভিডিওটা লাইকস করবেন, যদি আপনাদের পছন্দ হয় চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিতে পারেন। এবং তাহলে কী হবে, আপনাদের নতুন নতুন আমরা যখন কোনো ভিডিওস নিয়ে আসবো, সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে। এবং আপনাদের যদি কোনো কিছু এখানে আরও কিছু আপনারা জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা সেগুলো ডিটেলসে চেষ্টা করবো আপনাদের জানানোর। এবং নতুন কোনো টপিক্সের উপরে যদি ভিডিও আপনাদের মনে হয় যে নিয়ে আসা দরকার আছে, তো আমাদের একটু জানাবেন, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব সেই টপিকসগুলোর ওপর ভিডিও নিয়ে আসার জন্যে। সো আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং।